আইকিউ এর ফুল ফর্ম আপনি হয়তো নাও জেনে থাকতে পারেন, কিন্তু এই শব্দটি আপনি একবার না একবার অবশ্যই শুনেছেন। আইকিউ এর আসল অর্থ কি? এর উত্তর সবার হয়তো জানা নেই, কিন্তু সবাই এটা জানে যে এই শব্দটি এক্স্যাক্টলি কোথায় ব্যবহার করা হয়। যে সকল ব্যক্তিরা পড়াশোনায় তেমন একটা ভালো হয় না, যাদের জ্ঞানের ভাণ্ডার খুবই কম, যারা সমাজে বোকা মানুষ হিসাবে পরিচিত, যে কোনো ছোটখাটো সমস্যায় পড়লে যারা অল্পতেই ঘাবড়ে যায়, এই ধরনের ব্যক্তিদের আমরা তখন এটা বলেই চিহ্নিত করি যে তার আইকিউ লেভেল অনেক কম। তাহলে এখন প্রশ্ন হলো, এই আইকিউ এর আসল মানেটাই কি? এটি কিভাবে কাজ করে? আমরা কিভাবে জানতে পারবো আমাদের আইকিউ লেভেল কত? এবং এটি যদি কম হয় তাহলে কোন উপায়ে এই লেভেলকে বাড়াতে হয়? এইরকম অনেক প্রশ্নই আমাদের প্রত্যেকের মনেই জেগে ওঠে। বেশিরভাগ লোকেরাই এটাই মনে করে চলে যে যারা বেশি বই পড়ে, যারা বেশি শিক্ষিত হয়, একমাত্র তাদের আইকিউ লেভেল অনেক বেশি হয়। কিন্তু আপনাকে এখানে বলে রাখি, এটি সম্পূর্ণ ভুল ধারণা। একজন কম শিক্ষিত ব্যক্তির আইকিউ লেভেল একজন বেশি শিক্ষিত ব্যক্তির চেয়েও অনেক বেশি হতে পারে, কারণ আইকিউ আপনার যুক্তি বিচার, উপস্থিত বুদ্ধি এবং বিভিন্ন প্রকার সমস্যা সমাধানের ক্ষমতা প্রদর্শন করে। আপনি যে কোনো ইনফরমেশনকে ব্যবহার করে পুরো লজিকের সাথে কিভাবে সমস্যার সমাধান করেন, এই প্রক্রিয়ার মাধ্যমে জানা যায় যে আপনার আইকিউ লেভেল কত। অর্থাৎ যার আইকিউ লেভেল যত বেশি হবে তার প্রবলেম সলভ করার ক্ষমতাও তত বেশি হবে। এখন আপনার যদি মনে হয় যে আপনার আইকিউ লেভেল খুবই কম এবং এটি বাড়ানোর প্রয়োজন, তাহলে এর জন্য আপনি এই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ আজকের এই ভিডিওটিতে আমরা প্রথমে দেখব কিভাবে আমরা জানতে পারবো আমাদের আইকিউ লেভেল কত, এবং তারপরে জানবো ঠিক কোন কোন উপায়গুলিকে অবলম্বন করলে আমরা আমাদের আইকিউ লেভেলকে আরো বাড়াতে পারবো। চলুন তাহলে শুরু করা যাক। তো প্রথমে আমরা দেখব কিভাবে আমরা জানবো আমাদের আইকিউ লেভেল কত। একজন ব্যক্তির আইকিউ লেভেল কত সেটি জানার জন্য ওই ব্যক্তিকে বিভিন্ন ধরনের টেস্ট বা পরীক্ষা দিতে হয়, এবং এই পরীক্ষাগুলি থেকেই প্রাপ্ত স্কোরের ভিত্তিতে তার আইকিউ লেভেল নির্ধারণ করা হয়। যদি আমরা গড় বা এভারেজ স্কোরের কথা বলি, তাহলে এটি 100 এর কাছাকাছি হয়। 100 এর নিচে এবং 100 এর উপরের স্কোরগুলি বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করা হয়ে থাকে। যেমন ধরুন, যদি আপনার আইকিউ লেভেল 115 থেকে 130 এর মধ্যে হয়, তাহলে আপনার আইকিউ গড় বা এভারেজ হিসেবেই ধরা হবে। যদি আইকিউ লেভেল 145 থেকে 160 এর মধ্যে হয়, তাহলে বুঝতে হবে আপনার কাছে গড গিফটেড ইন্টেলিজেন্স আছে। এবং যদি এর স্কোর 160 এর উপরে হয়, তাহলে আপনাকে এক্সেপশনাল কেস হিসাবে ধরা হবে। অর্থাৎ এমন আইকিউ যা লাখে একজনারই হয়, এবং এটি ভীষণ পাওয়ারফুল। আইকিউ এর বিভিন্ন উপাদান থাকে যার ভিত্তিতে আপনার আইকিউ লেভেলকে টেস্ট করা হয়। এর প্রথম উপাদানটি হলো ভার্বাল কম্প্রিহেনশন বা মৌখিক বোধগম্যতা। এখানে আপনার কোনো একটি জিনিসকে পড়া, বোঝা এবং যোগাযোগের ক্ষমতা পরীক্ষা করা হয়। যেমন ধরুন, আপনাকে যদি কোনো একটি বিষয়ে প্রশ্ন করা হয়, তাহলে ওই প্রশ্নটি আপনি কতটা বুঝে লজিকের সাথে সহজভাবে তার উত্তর দিতে পারছেন, এটাই বোঝায়। আইকিউ এর দ্বিতীয় উপাদানটি হলো ওয়ার্কিং মেমোরি। এখানে আপনি ইনফরমেশনকে মনে রেখে তা কিভাবে ব্যবহার করতে পারেন। যেমন ধরুন, কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনাকে যদি এই রকম প্রশ্ন করা হয় যে রাহুল যখন 4 বছরের ছিল, তার মায়ের বয়স তখন 29 বছর। এখন যদি রাহুল 20 বছরের হয়, তাহলে তার মায়ের বয়স এখন কত হবে? এই ধরনের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আপনাকে প্রশ্নটিকে ভালোভাবে বুঝে সঠিক গণনা করার মাধ্যমে দিতে হয়, এবং এটি আপনার ওয়ার্কিং মেমোরির মধ্যেই আসে। আইকিউ এর পরের উপাদানটি হলো প্রসেসিং স্পিড। এখানে আপনি কোনো ইনফরমেশনকে কত তাড়াতাড়ি প্রসেস করতে পারেন সেটাই বোঝায়। যেমন ধরুন, আপনার সামনে একটি ছবি রাখা আছে এবং এই ছবির মধ্যে অনেক জিনিস আছে। এখন আপনাকে ওই সকল জিনিসগুলির মধ্য থেকে একটি কচ্ছপকে খুঁজে বের করতে হবে। এখন হয়তো কিছু লোক 1 সেকেন্ডে এটি খুঁজে পেতে পারে, আবার কিছু লোকের 10 মিনিটও লাগতে পারে। এইবারে আমরা জেনে নেব ঠিক কোন কোন উপায়গুলিকে অবলম্বন করলে আমরা আমাদের আইকিউ লেভেলকে আরও বাড়াতে পারবো। নাম্বার 1, হেলথি ডায়েট। আমাদের মস্তিষ্কে অনেক ছোট ছোট কোষ থাকে। এই কোষগুলিকে বলা হয় নিউরন, এবং এই নিউরনগুলি আমাদের শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এর কারণটি হলো এদের মধ্যে হওয়া কমিউনিকেশনের জন্যই আমাদের শরীর আমাদের চিন্তাভাবনা অনুযায়ী কাজ করে। আর যখন আমরা প্রতিদিন হেলথি ডায়েট অর্থাৎ স্বাস্থ্যকর খাদ্য গ্রহণ করি, তখন আমাদের মস্তিষ্কে আরও বেশি পরিমাণে নিউরনের সৃষ্টি হয়, এবং এই অত্যাধিক নিউরন আমাদের মধ্যে হওয়া কমিউনিকেশনকে আরও ইমপ্রুভ করতে সাহায্য করে। সহজ ভাষায়, এই নিউরনের পরিমাণ যত বেশি হবে, তাদের মধ্যে কমিউনিকেশনও তত দ্রুত হবে, যার কারণে আমরা আরও ভালোভাবে চিন্তা করতে পারবো, আরও ভালোভাবে বুঝতে পারবো
এবং যে কোনো প্রবলেমকে খুব তাড়াতাড়ি সলভ করতে পারবো। এই কারণে প্রতিদিন হেলথি ডায়েট গ্রহণ করা আমাদের জন্য খুবই জরুরি। এখন জেনে নেওয়া যাক এই হেলথি ডায়েট বলতে আমরা কোন কোন ফুডের কথা বলছি। সবার প্রথমে আমাদের ব্রেনের কার্যক্ষমতা বৃদ্ধির জন্য যে ফুডটি সবচেয়ে বেশি প্রয়োজন তা হলো বাদাম। কারণ বাদামে আছে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, যা আমাদের শরীরের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। এটি আমাদের ব্রেনকে অ্যাক্টিভ রাখতেও সাহায্য করে। তবে বাদামের অনেক প্রকারভেদ আছে, যেমন কাঠবাদাম, কাজু বাদাম, পেস্তা, আখরোট ইত্যাদি। এগুলি সবই আমাদের মস্তিষ্ককে তীক্ষ্ণ করতে সাহায্য করে। এছাড়া অন্যান্য হেলদি ফুডগুলি হলো সবুজ শাকসবজি, লেবু, ডার্ক চকলেট, বিনস, সামুদ্রিক মাছ, চিয়া সিড এবং ফ্লাক্স বা তিসি সিড। এই সমস্তই ফুডগুলি আমাদের মস্তিষ্কের জন্য খুবই ভালো। তবে আপনার যদি অতিরিক্ত জাঙ্ক ফুড খাওয়ার অভ্যাস থাকে তাহলে এটিকে অবশ্যই কমাতে হবে। নাম্বার 2, ফিজিক্যাল ফিটনেস। আমরা জানি যে ফিজিক্যাল এক্সারসাইজ অথবা ওয়ার্কআউট আমাদের হেলথের জন্য কতটা গুরুত্বপূর্ণ। তেমনি এটি আমাদের মেন্টাল হেলথ, থিঙ্কিং, লার্নিং এবং মেমোরি পাওয়ারের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যারা রেগুলার ওয়ার্কআউট করে, ফিজিক্যালি অ্যাক্টিভ থাকে, তাদের ব্রেন অন্যান্য লোকেদের তুলনায় অনেক তেজ হয়। তাদের চিন্তাধারা এবং স্মৃতিশক্তিও অন্যান্যদের তুলনায় অনেক ভালো হয়। একটি গবেষণায় এটাও প্রমাণিত হয়েছে যে রেগুলার এক্সারসাইজ করলে আমাদের ব্রেনের একটি অংশ, যাকে হিপ্পোক্যাম্পাস বলা হয়, এটি আকারে বড় হতে থাকে এবং এটি যত বড় হয় আপনার মাইন্ড তত তীক্ষ্ণ হয়। এর জন্য আমাদের সেই সব এক্সারসাইজকে প্রেফার করা উচিত যা আমাদের হার্টবিটকে বাড়াতে এবং প্রচণ্ড ঘামতে সাহায্য করে, আর তা হলো কার্ডিও। আমরা সাধারণত এটাই মনে করে চলি যে নর্মাল স্ট্রেচিং, স্কোয়াটস এবং একটু হাঁটাচলা করলে আমরা নিজেকে হেলদি রাখতে পারবো। এই ধরনের এক্সারসাইজ আপনাকে নর্মাল ফিট রাখার জন্য ঠিক আছে, কিন্তু আপনার ব্রেন পাওয়ারকে বুস্ট করার জন্য এটি যথেষ্ট নয়। একমাত্র কার্ডিও করার মাধ্যমেই আপনি নিজের ব্রেনকে হেলদি ও শার্প রাখতে পারেন। কার্ডিওর মধ্যে যে এক্সারসাইজগুলিকে প্রেফার করা হয় সেগুলি হলো স্কিপিং রোপ, জগিং, ব্রিক্স ওয়াক, মাউন্টেন ক্লাইম্বার্স, জাম্পিং জ্যাক্স, বারপিস এবং স্কোয়াট জাম্প। এই সকল এক্সারসাইজের যে কোনো একটি আপনি প্রতিদিন কমপক্ষে 10 মিনিট করুন। শুরুতে আপনার হয়তো অনেক অসুবিধা হতে পারে, আপনার গা হাত পাও ব্যথা হতে পারে, কিন্তু আপনি যদি এটিকে কন্টিনিউ করে যান তাহলে একটা টাইমে এটি আপনার কাছে অনেক সহজ হয়ে যাবে। নাম্বার 3, মেন্টাল এক্সারসাইজ। ফিজিক্যাল এক্সারসাইজ যেমন আমাদের বডি ও মাইন্ডকে হেলদি রাখে, তেমনি মেন্টাল এক্সারসাইজ আমাদের ব্রেনের গ্রোথ ও ডেভেলপমেন্টেও সাহায্য করে। অনেক সময় আমরা এটাও দেখি যে অনেক জিনিয়াস লোক ব্রেন টিজিং এক্সারসাইজ এবং অ্যাক্টিভিটিসে অংশগ্রহণ করে। আসলে আমাদের ব্রেন শেখার জন্য তৈরি হয়েছে এবং আমরা যদি চাই তাহলে একে অনেক কিছুই শেখাতে পারি, কিন্তু কেন জানি না আমরা আমাদের ব্রেনকে সম্পূর্ণরূপে ব্যবহার করতে পারি না। আপনি এই ব্যাপারে অবশ্যই একমত হবেন যে আমাদের ব্রেন একটি মেশিনের মতো। একটি মেশিনকে ভালো ও সচল রাখার জন্য টাইম টু টাইম মেশিনটিকে পরিষ্কার করে অয়েলিং করতে হয় এবং তারপর এটিকে পুনরায় ব্যবহার করতে হয়। তেমনি আমাদের ব্রেনের জন্য ঠিক একই নিয়ম কাজ করে। পুষ্টিকর খাবার গ্রহণের মাধ্যমে আমরা যেমন ব্রেনকে হেলদি রাখি, কিন্তু আমরা এর প্রপার ইউটিলাইজ করতে পারি না। তবে এমন নয় যে আমরা যদি কোনো কিছু না ভাবি বা না করি তাহলে আমাদের ব্রেন কাজ করে না। যদি এমনই হতো তাহলে আমরা ঘুমের মধ্যেও হাত পা নাড়াতে পারতাম না। অর্থাৎ আমাদের ব্রেন সকল সময় কাজ করে, কিন্তু কেবলমাত্র আমাদের শরীরটা চালানোর জন্যই আমরা আমাদের ব্রেনকে ব্যবহার করি না। নতুন চিন্তাধারা এবং নতুন কিছু শেখার জন্যও আমরা আমাদের ব্রেনকে ইউজ করি। যদি আমরা আমাদের ব্রেনকে কোনো চ্যালেঞ্জই না দেই, তাকে দিয়ে নতুন কোনো কিছু করতে বাধ্য না করি, তাহলে আমাদের ব্রেন প্রচণ্ড আলসে হয়ে যায়। তাই আপনি যদি নিজের আইকিউ লেভেল বাড়াতে চান তাহলে প্রতিদিন নিজেকে চ্যালেঞ্জিং যুক্ত কাজ দিন। এমন কাজ যে কাজ করতে আপনার প্রচণ্ড ভাবতে হয় এবং 100% ফোকাসের প্রয়োজন হয়। এছাড়া আপনি ব্রেন অ্যাক্টিভিটির সাথে যুক্ত বিভিন্ন গেম খেলতে পারেন, বিভিন্ন পাজেল সলভ করতে পারেন। নাম্বার 4, কোয়ালিটি স্লিপ। একটি ভালো ঘুম এবং আপনার মেমোরি পাওয়ারের মধ্যে একটি দৃঢ় সম্পর্ক আছে। রাতের বেলায় আপনার যদি ভালো ঘুম না হয় কিংবা আপনি কম ঘুমান তাহলে এটি আপনার ফিজিক্যাল এবং মেন্টাল হেলথের জন্য খুবই ক্ষতিকর। আমরা এর আগের পয়েন্টটি জেনেছি যে আমাদের মস্তিষ্কের ভিতরে যে কোষ থাকে, যাকে আমরা নিউরন বলি, এই নিউরনগুলির মধ্যে হওয়া কমিউনিকেশনের কারণেই আমরা জিনিসগুলিকে মনে রাখতে পারি। কিন্তু যখন আমরা পর্যাপ্ত পরিমাণে ঘুমাই না, তখন এই নিউরনগুলির কার্যক্ষমতা ধীরে ধীরে কম হতে থাকে এবং এদের মধ্যে হওয়া দুর্বল কমিউনিকেশনের কারণেই আমাদের স্মৃতিশক্তি দুর্বল হতে থাকে।
এই কারণে আমাদের প্রত্যেককেই কোয়ালিটি স্লিপ মেনটেন করা জরুরি। আপনি এটাও লক্ষ্য করে থাকবেন, যেদিন রাতে আপনি পর্যাপ্ত পরিমাণে ঘুমান না, তার পরের দিন আপনি খুব দুর্বল অনুভব করেন। আপনি আপনার কাজে পুরো ফোকাস করতে পারেন না, প্রচণ্ড বিরক্ত অনুভব করেন, আপনার চোখ মুখ জ্বালা করতে থাকে। এই কারণে প্রতিদিন 6 থেকে 8 ঘন্টা ঘুমের প্রয়োজন, এবং যদি সম্ভব হয় তাহলে প্রতিদিন একই সময়ে ঘুমাতে যাওয়া এবং একই সময়ে ওঠার চেষ্টা করুন। এবং নাম্বার 5, কন্টিনিউয়াস লার্নিং। অনেকেই আছেন যারা এই রকম চিন্তাভাবনা নিয়ে চলে যে পড়াশোনা এবং শেখাটা কেবল চাকরি পাওয়া পর্যন্ত, একবার চাকরি পেয়ে গেলে আর পড়াশোনা করার প্রয়োজন নেই। এই রকম চিন্তাভাবনা লোকেদের আইকিউ হয় এভারেজ অথবা তার নিচে হয়, কারণ কন্টিনিউ শেখার ব্যাপারটা যাদের মধ্যে নেই তারা কখনোই নিজের চিন্তাভাবনাকে ডেভেলপ করতে পারে না এবং নিজের আইকিউ লেভেলকেও বাড়াতে পারে না। এই কারণে শেখাটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি চান যে আপনার আইকিউ লেভেল বাড়ুক, তাহলে লার্নিংকে কখনোই না বলবেন না। আমাদের ব্রেন সকল সময় নতুন চ্যালেঞ্জ নিতে পছন্দ করে, তাই সর্বদাই নতুন কিছু শেখার চেষ্টা করুন। লার্নিংয়ের পিছনে আপনি নিজেকে যত ব্যস্ত রাখবেন, আপনার ব্রেন তত অ্যাক্টিভ থাকবে। আপনার যেসব বিষয়ে ইন্টারেস্ট আছে সেই সব বিষয়ের ওপর বই পড়ুন, অনলাইন কোর্স করুন, বিভিন্ন ইভেন্টসে যোগদান করুন। দেখবেন এতে আপনার কমিউনিকেশন স্কিল, মেমোরি পাওয়ার এবং কনফিডেন্স লেভেল অনেক ডেভেলপ হবে।